A very warm welcome students. দেখো ফিজিক্স এই যে সাবজেক্টটা এটা ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং। আমাদের প্রকৃতির চারপাশে নানা রকমের যে প্রত্যেক দিনে নানা রকমের যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোকে ফিজিক্স এত সহজে এবং এত সুন্দর ও যথার্থভাবে ব্যাখ্যা করে যে না জানলে বিশ্বাস করা যায় না। আমি এমনই কতগুলো ঘটনার কথা তোমাদেরকে বলি। আচ্ছা, একটা জিনিস দেখেছো যে পুকুরে জলে বা কোনো জায়গায় জমা জলে দেখবে মাকড়সা বা অন্যান্য পোকাগুলো কি সুন্দর উপর দিয়ে হেঁটে চলে যায়। কিভাবে হেঁটে যায় কখনো ভেবে দেখেছো? আচ্ছা, আমি একটা জিনিস বলি যে এই যে মনে করো ধরো বাইরে বৃষ্টি হচ্ছে, সেই সময় তুমি ছাতা নিয়ে বা রেনকোট পরেই হোক তুমি বাইরে থেকে ঘরের ভিতরে ঢুকলে, তখন অনেক সময় আমরা কী করি দেখবে যে ছাতাটাকে এই প্রথমে বন্ধ করি, বন্ধ করার পর ছাতাটাকে এইভাবে ঝেড়ে নিই, বা রেনকোটটাকেও অনেক সময় দেখবে এইভাবে আমরা ঝেড়ে নিই, তাই না? তা কেন না, ওই যে ছাতার উপরে দেখবে জলবিন্দু, গোলাকার গোলাকার বিন্দুগুলো জমা হয়, হ্যাঁ, গোলাকার জলবিন্দু, সেগুলোকে ঝাড়লে পড়েই যায়। কেন এমন হয় কখনো ভেবে দেখেছো? আচ্ছা, আরেকটা জিনিস বলি, যেমন ধরো তোমাদের মধ্যে যদি কেউ ড্রয়িং করো, তো ড্রয়িংয়ের সময় দেখবে যখন ওই যে ব্রাশ যেটা রয়েছে রং করার যে ব্রাশটা, সেই ব্রাশটা যখন জলের ভিতরে ঢোকাচ্ছ, তখন দেখবে ব্রাশের যে চুলগুলো সেগুলো একটু আলগা আলগা হয়ে যায় বা তাদের মধ্যে একটা গ্যাপিং তৈরি হয়ে যায়। আবার যেমনি তুমি ওটা জলে রঙের বাইরে নিয়ে এলে, তখন দেখবে ওই ব্রাশের যে চুলগুলো বা আঁশগুলো যেগুলি বলবে না কেন, সেইগুলো দেখবে একে অপরের সাথে লেগে যায়। এগুলোর মধ্যে ফিজিক্স রয়েছে। আবার 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 একটা জিনিস বলি, দেখো এটা এটা যেমন আমি রং করা ব্রাশ বললাম, তেমনি দাড়ি কাটা ব্রাশের ক্ষেত্রেও একই জিনিস। আবার তোমাকে আরেকটা জিনিস বলি যে দেখবে বোন কাকিমা এনারা কী করেন, যে যখন দেখবেন বাথরুম থেকে স্নান করে বেরোন, তখন কি হয়, ওনাদের তো লম্বা লম্বা চুল, এবং সেই লম্বা চুল দেখবে সামনের দিকে করে একটা গামছা দিয়ে হোক বা কিছু দিয়ে হোক সেই চুলটা এইভাবে ঝাড়েন। হ্যাঁ, এর মধ্যে ফিজিক্স রয়েছে, জানো? ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং। আমরা অনেক সময় দেখবে, তুমি করো কি না দেখবে, অনেক সময় দেখবে অনেক ছেলেদেরও দেখবে অভ্যাস আছে, যদি ছেলেদের চুল খুব কম থাকে, আমার তো একদমই খুব কম চুল রয়েছে, তবু তুমি দেখবে যে যখনই তুমি স্নান করে বেরোনোর পর, গামছা দিয়ে মোছার পর একবার চুলটা আমরা এইভাবে ঝেড়ে নিই। এই সমস্ত কিছুর উপরে কিন্তু ফিজিক্স রয়েছে। তুমি বলবে কি করে স্যার, এগুলো কি বলছেন, কোথায় ফিজিক্স? আমি যদি তোমাকে একটু ব্যাখ্যা করে বলি, তাহলে তোমাদের কিন্তু বুঝতে পারবে যে এর মধ্যেও ফিজিক্স রয়েছে। এই যে আমি এই ঘটনার সমস্তগুলো যেগুলো বললাম, এইগুলোর পিছনে তরলের একটা বিশেষ ধর্ম কাজ করে। তরলের কি বিশেষ ধর্মটার নাম কি জানো? তরলের ওই বিশেষ ধর্মটির নাম হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান, যেটাকে ইংরেজিতে কি বলা হয়, সারফেস টেনশন। আমি তোমাদেরকে বলেছিলাম, কিন্তু এই ইংলিশ টার্মগুলো একটু একটু করে জেনে রাখবে, সারফেস টেনশন। আজকে আমরা এই তরলের এই যে বিশেষ ধর্মটা, মানে পৃষ্ঠটান সম্বন্ধে জানবো। আবার দেখো, তোমাকে আমি একটা ছোট্ট পরীক্ষা দেখাই। যদি মনে করো একটা কোনো কাঁচের বাটির মধ্যে দেখেছো, যদি মনে করো আমরা একটু জল নিই এবং সেই মধ্যে তার মধ্যে এই যে একটা দাড়ি কাটা ব্লেড দেখছো, সেই ব্লেডটাকে যদি অনুভূমিক করে আমি আস্তে করে ছেড়ে দিই, তাহলে কি হবে দেখো, ব্লেডটা কিন্তু ভাসছে। দেখে নাও, ব্লেডটা কিন্তু ভাসছে, ব্লেডটা কিন্তু ডুবে গেল না, মানে একবারে তলদেশে এসে পৌঁছালো না। কিন্তু এই ব্লেডটাকে আমি যদি বের করে যদি মনে করো একটু এইভাবে ফেলে দিই, তাহলে কিন্তু দেখো ব্লেডটা কিন্তু একেবারে তলদেশে, মানে বাটির এখানে এসে পৌঁছালো। তো এর মধ্যে ফিজিক্স রয়েছে। তাহলে উপরে জলে ভাসছে কি করে না, জলের উপরেই যে তলটা, সেটা একটা অনেকটা ওই পাতলা রাবারের পাতের মতো বা রাবারের চাদরের মতন অনেকটা বিহেভ করছে। এবং এই তরলের যে উপরের এই পৃষ্ঠটাকে আমরা বলি মুক্ত পৃষ্ঠ। এবং এই তরলের এই সমস্ত ঘটনাগুলোকে আমরা কি বলি বললাম, পৃষ্ঠ টান। তাহলে আমাদেরকে বুঝতে নিতে হবে এই পৃষ্ঠই বা কি আর এই টান বাই কি, এই দুটো জিনিসটা বুঝে নিই। আচ্ছা, পৃষ্ঠ বলতে কি বুঝি, তরলের পৃষ্ঠ। মনে করো ধরো কোনো একটা জায়গায়, যেমন এই বাটিটাই তোমাকে আমি দেখালাম, এই বাটিটার মধ্যে আমি জল নিয়েছি, ক্লিয়ার? এই বাটিটার মধ্যে জল নিয়েছি আমি। যদি তুমি উপর থেকে এই বাটিটার দিকে এইভাবে যদি তাকাও, মানে এই সাইড দিয়ে যদি তাকাও, তাহলে তুমি কিরকম ভাবে দেখবে, এই উপরের তলটা অনেকটা এইরকম গোল আকারের মতন এইভাবে তুমি দেখবে, তাই না? তাহলে এই যে সারফেসটা, এই পৃষ্ঠটাকে, এটাকে আমরা বলবো তরলের পৃষ্ঠ। এবং এই পৃষ্ঠটা এই যে একটা টান অনুভব করছে, এবং এই টানটাকে আমরা খুব সিম্পল একদম সহজ ভাষায় যদি বুঝতে পারি, যে মুক্ত পৃষ্ঠ বরাবর যে টানটা, সেটাই হচ্ছে পৃষ্ঠ টান। যে কারণে আমি জন্য একটু আগেই তোমাকে দেখালাম যে এই বাটির মধ্যে যখনই আমি ব্লেডটা দিয়ে দিলাম, ব্লেডটা কিন্তু উপরে ভাসতে থাকলো। কেন? কারণ একটা টান সে অনুভব করছে। তোমরা এই জিনিসটাকে খুব সহজভাবে বুঝতে পারবে। যেমন ধরো তুমি, আমি একটা খুব সিম্পল বলি, যেমন একটা চাদর রয়েছে, চাদরে যদি চারটে কোণা থাকে, তো এই চারটে কোণাকে যদি তুমি টান করে থাকো, আর তার মাঝে যদি মনে করো কোনো একটা
বস্তু যদি ফেলে দাও তাহলে কি হবে, তার সেই দিকটা যে জায়গাটায় বস্তুটা ফেললে, মনে করো এইভাবে চাদরটা রয়েছে, ধরো এইভাবে মনে করো চাদরটা রয়েছে, এবার এখানে যখন কোনো পৃষ্ঠ থেকে একটা বস্তু ফেলে দেবে তখন তুমি যে জায়গাটা বস্তুটা থাকলো সেদিকে একটা নিচের দিকে একটা চাপ বা বল অনুভব করলো। তাহলে এই যে ঘটনাটাকে, এটাকে বলা হচ্ছে পৃষ্ঠ টান। ক্লিয়ার, বোঝা গেল? এই পৃষ্ঠ টানটা কি জন্য হয় একটু এইভাবে ব্যাপারটাকে আমি বুঝি। তাহলে আমি বললাম তরলের মুক্ত পৃষ্ঠ বরাবর মুক্ত পৃষ্ঠের উপরে যে একটা টান অনুভব করে, এই মুক্ত পৃষ্ঠটা, সেটাকে বলা হচ্ছে পৃষ্ঠ টান। এবার এটা কেন হয় একটু একটু বুঝি, এই টানটা কিভাবে হয় একটু ব্যাখ্যা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। মনে করো ধরো এখানে একটা পাত্র রাখা আছে, বোঝো একটু ভালোভাবে। তাহলে এখানে আমার এটাতে জল রয়েছে, তার মানে এইগুলো আমার অনেকগুলো জলের এই অণুগুলো রয়েছে, এগুলো জলের তরল অণু রয়েছে। এইবার কি হয়, প্রত্যেকটা অণু কি হয়, প্রত্যেকের মধ্যে, প্রত্যেকটা তরলে এখানে যে অজস্র অণু রয়েছে সেই অণুগুলো প্রত্যেকের মধ্যে একটা সংশক্তি বল, যেটা কোহেসিভ ফোর্স বলা হয়, একটা কাজ করে। এবং মনে করো ধরো আমি এই অণুটাকে ধরে নিলাম, এখানে একটা তরলের অণু ধরলাম, তাহলে এর পাশে যে এই সমস্ত অণুগুলো রয়েছে, এদিকেও একটা আকর্ষণ বল অনুভব করবে, এদিকেও একটা আকর্ষণ বল অনুভব করবে, এদিকে এদিকে এইদিকে, এইভাবে একটা আকর্ষণ বলও কিন্তু চারিদিকে অনুভব করতে থাকবে। এবং আলটিমেটলি এদের যে লব্ধিটা, সেই লব্ধিটা সেই ক্ষেত্রে শূন্য হয়ে যাবে, লব্ধিটা সেক্ষেত্রে জিরো হয়ে যাবে। এবং শুধু 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 এইটা এই তরল অণুটার ক্ষেত্রে নয়, এটা এখানেও যদি এই তরলের অণু নিই তার ক্ষেত্রেও এই লব্ধি বলটা শূন্য হবে, এখানে যদি নিই তাহলে তার ক্ষেত্রেও তরলের অণুটা শূন্য হবে, এখানেও যদি নিই তাহলেও কি হবে, এই জায়গাগুলো যদি নিই এই উপরটায় আর কি, এই তরলের মুক্ত পৃষ্ঠ, সেখানেও একটা ওরকম আকর্ষণ বল অবশ্যই কাজ করবে, আকর্ষণ বল কাজ করবে, ডেফিনেটলি আকর্ষণ বল কাজ করবে। কিন্তু এখানে যে তরলের অণুগুলো রয়েছে সেগুলো সমস্ত দিকে যেহেতু বলটা আকর্ষণ বলটা অনুভব করছিল, তাই সেক্ষেত্রে লব্ধি বলটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু তরলের এই যে মুক্ত পৃষ্ঠে, মানে এইখানে যে উপরের তলটাতে যে অণুগুলো রয়েছে, সে কিন্তু এই দিক বরাবর একটা আকর্ষণ বল অনুভব করছে, কিন্তু এই মুক্ত পৃষ্ঠের উপরে মানে এই জায়গাটায় এখানে কিন্তু সেরকম ভাবে কোনো কিন্তু তরল অণু নেই, কিছু সম্পৃক্ত বাষ্প থাকলেও থাকতে পারে, এবং তার জন্য সংশ্লিষ্ট বল খুবই নগণ্য, মানে উপরেরটা কিন্তু কোনো তরল অণু নেই, তার মানে উপরের দিকে এইদিকে কিন্তু কোনো বল অনুভব সে করবে না। তার মানে শুধুমাত্র তরলের এই নিচের অণুগুলোর জন্য একটা আকর্ষণ বল অনুভব করবে, আলটিমেটলি এই দিক বরাবর একটা লব্ধি বল সেক্ষেত্রে কাজ করবে। কোন অণুগুলোর ক্ষেত্রে কাজ করবে, যেগুলো এই মুক্ত পৃষ্ঠে রয়েছে। তাহলে সেই সমস্তগুলোর ক্ষেত্রে একটা লব্ধি যে বলটা, সেই লব্ধি বলটা কিন্তু সেই ক্ষেত্রে শূন্য হবে না, একটা নেট কিছু লব্ধি বল থাকবে। তার মানে শুধু সেটা এই অণুটার ক্ষেত্রে নয়, এই মুক্ত পৃষ্ঠে যতগুলো অণু রয়েছে সবারই ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা কাজ করবে। তরলের উপরিতলে বা এই মুক্ত পৃষ্ঠে যতগুলো অণু রয়েছে সবাই কিন্তু প্রত্যেকটা অণু একটা নিচের দিকে আকর্ষণ বল অনুভব করবে বা লব্ধি বল করবে, কিন্তু তরলের ভেতরের যে অণুগুলো সেগুলো কি হবে, সেই লব্ধি বল অনুভব করবে না। তাহলে আলটিমেটলি এই দিক বরাবর একটা চাপ সে অনুভব করবে। সেই জন্য এই তরলের যে মুক্ত পৃষ্ঠটা, মানে এই পোর্শনটা অনেকটা এরকম টাইপের হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই তরলের যে মুক্ত পৃষ্ঠ, যেটাকে একটু আগে আমি বলেছিলাম যে এরকম ভাবে যদি আমি একটা পাত্র নিই, এরকম জল যদি থাকে তাহলে সেটা দেখতে, উপর থেকে দেখলে এটা এরকম ভাবে লাগবে, তাহলে সে একটা কি করলো, এই যে সারফেসটা সে একটা টান অনুভব করলো তরলের ভেতর দিকে। ক্লিয়ার? এবং এইটাকে আমরা বলবো পৃষ্ঠ টান। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এই জায়গাটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শুধু ডেফিনিশন মনে রাখলে হবে না, এই জায়গাটা তোমাকে বুঝে নিতে হবে। তাহলে এইরকমই মুক্ত পৃষ্ঠ বরাবর যদি আমি একটা রেখা কল্পনা করে নিই, কিরকম একটা রেখা, আমি মনে করো একটা এবি রেখা আমি একটা কল্পনা করে নিলাম এই মুক্ত পৃষ্ঠ বরাবর, ঠিক? সেটা যে কোনো দিকেই হতে পারে, এই দিক দিয়েও হতে পারে বা এরকম ভাবে হতে পারে। এই মুক্ত পৃষ্ঠ বরাবর আমি একটা রেখা কল্পনা করে নিলাম, এবং এই রেখার দুপাশে যে অণুগুলো, মানে এখানেও কিছু অণু রয়েছে, এই অণুগুলো রয়েছে, সেগুলো কি হবে, একে অপরের থেকে দূরে সরে যেতে চাইবে, একে অপরের থেকে দূরে সরে যেতে চাইবে। অর্থাৎ এখানে একটা ওদের মধ্যে কি কাজ করবে, এখানে ওদের মধ্যে একটা বল কাজ করবে। এবং এই রেখাটাকে আমি যদি ধরি এবি রেখা, তাহলে এবি রেখার উপরে, এবি রেখার উপর, এই এবি রেখার উপরে যদি বলটা আমি ধরে নিই এফ, এবং এই এবি রেখার দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম, এবি রেখার দৈর্ঘ্য আমি ধরে নিলাম এল, তাহলে এই প্রতি একক দৈর্ঘ্যে যে বলটা কাজ করবে সেই হিসাবে সেটাকে পৃষ্ঠটান আমরা বলি। তার মানে পৃষ্ঠটানটাকে আমরা কিভাবে প্রকাশ করব না, পৃষ্ঠটান ইকুয়াল টু হচ্ছে এই বলটা, কোন বলটা, এই এফ, যদি আর বাই ওর দৈর্ঘ্য,
মানে এফ বাই এল, এবং পৃষ্ঠ টানের ইংলিশ টার্মটা কি ছিল? সারফেস টেনশন। সারফেসের ফার্স্ট লেটারটা ছিল এস, তাহলে পৃষ্ঠ টানকে আমরা এস দিয়ে ডিনোট করি। তার মানে আমরা কি পেলাম? এস ইকুয়াল টু এফ বাই এল। ব্যাপারটা বোঝা গেছে কিভাবে আমরা পৃষ্ঠ টানকে আমরা প্রকাশ করব। তাহলে এখানে এবার চলে আসি, এখানে আমরা পৃষ্ঠ টানের ডেফিনিশনসটা কিভাবে দেব। দেখো পৃষ্ঠ টানের ডেফিনিশনসটা একটু বুঝে নাও, খুব ইম্পর্টেন্ট। পৃষ্ঠ টানের ডেফিনিশনস কি বলছে, এই যে আমি একটু আগে যেটা লিখলাম এস ইকুয়াল টু এফ বাই এল, যদি এখানে যদি এল ইকুয়াল টু 1 হয় তাহলে কি হবে? তাহলে এস ইকুয়াল টু হবে এফ বাই 1, দ্যাট ইজ এফ। তার মানে এস ইকুয়াল টু আমরা বলতে পারি এফ। ঠিক আছে, তাহলে পৃষ্ঠটান এই বলটার সাথে সমান হবে। তার মানে আমি কি করব, এটা কখন? যদি তরলের ওই মুক্ত পৃষ্ঠে, তরলের মুক্ত পৃষ্ঠটা আগে দেখালাম আমি ছবি এঁকে, যে এইভাবে আমি একটা রেখা কল্পনা করে নিলাম, তাহলে এইদিকে একটা বল কাজ করছে। তাহলে এই তরলের মুক্ত পৃষ্ঠে যদি একটি রেখা কল্পনা করা হয়, তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে, কেন প্রতি একক দৈর্ঘ্যে মানে এল এর জায়গায় 1 বসিয়েছি, প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতল বরাবর এবং রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে আমরা বলবো পৃষ্ঠটান। ঠিক আছে, তাহলে পৃষ্ঠটানের ডেফিনিশনস কি বলবো আরো বলি আমি। এই এস ইকুয়াল টু এফ মানে পৃষ্ঠটান এই বলের সাথে সমান হবে কখন? যদি এল এর ভ্যালুটা 1 বসাই, মানে এই রেখাটার দৈর্ঘ্য যদি আমি এল ধরে নিই, তাহলে আমি কি বললাম যে যদি তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হয়, তাহলে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সাথে লম্বভাবে এবং রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে বলা হচ্ছে পৃষ্ঠ টান। যদি আমাকে ফিজিক্সের ভাষায় ডেফিনিশনস দিতে হয় তাহলে আমরা এটাকে এইভাবে ডেফিনিশনস দেব। আচ্ছা, এইবার আমরা এখানে আরো কতগুলো জিনিসে চলে আসি। যেমন আমি তোমাকে আগেই বলেছিলাম যে যখনই আমরা কোনো ডেফিনিশনস পড়বো, ডেফিনিশনস পড়ার সাথে সাথে আরো কতগুলো জিনিস আমরা কিন্তু জেনে নেব। সেগুলো কি কি আমি বলেছিলাম, পৃষ্ঠ টান আমরা যে কোনো ডেফিনিশনস পড়বো মানে সংজ্ঞা পড়বো, সংজ্ঞার সাথে সাথে আমি তোমাকে বলেছিলাম এককটা জানতে হবে, আর কি জানতে হবে আমি বলেছিলাম মাত্রা জানতে হবে। এই জায়গাগুলো আমরা একটু চলে আসি। এককটা কি আমি বলেছিলাম, কোনো কিছু মুখস্থ করবে না, জেনে করবে, বুঝে করবে। তাহলে এস ইকুয়াল টু এফ বাই এল। এফটা কি? বল। তাহলে বলের একক কি হয়? বলের একক হয় তোমরা জানো ডাইন। কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতিতে। আর এলটা কি ছিল? দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের একক কি হয়? দৈর্ঘ্যের একক হয় সেন্টিমিটার। তাহলে এর একক কি হয়ে যাবে? ডাইন পার সেন্টিমিটার। এটা যদি আমি সিজিএস সিস্টেম, সিজিএস। আবার যদি তুমি ধরো এটাকে যদি এসআই সিস্টেমে নিতে তাহলে কি হতো? তাহলে এই জায়গাটা লিখি এস ইকুয়াল টু, তখন হয়ে যেত এফ ইকুয়াল টু এফ এফ বাই এল। এফ বলের একক সেক্ষেত্রে হয়ে যেত নিউটন, নিউটন। আর দৈর্ঘ্যের একক কি হয়? সেক্ষেত্রে হয়ে যাবে মিটার। তার মানে আমরা এটাকে কি বলতে পারি? নিউটন প্রতি মিটার। এটা কোন সিস্টেমে? এসআই সিস্টেমে। তাহলে বলের এককগুলো আমি জেনে নিলাম, মুখস্থ করবে না তোমরা। অনেক সময় 9% এভাবে মুখস্থ করবে না, কোথা থেকে এলো সেটা ভাববে। এক্সপ্রেশনস আমার তোমার এই জিনিসটা মনে রাখলে তুমি নিজেই বাকিগুলো পারবে। এইবার চলে আসি মাত্রা। তাহলে এস আবার লিখি এস ইকুয়াল টু এফ বাই এল। এস ইকুয়াল টু এফ বাই এল। এফ এফ মানে কি? বল। বলের এফটা কি ছিল? বল। আর এলটা কি ছিল? দৈর্ঘ্য। তাহলে বলের মাত্রা কি হয়? বলের মাত্রা জানো এম এল টি টু দি পাওয়ার -2। আর এটা এল, এল এর মাত্রা এটা। তাহলে এটা কি মাত্রা হয়ে যাবে? এম টি টু দি পাওয়ার -2। এগুলো অনেক সময় কিন্তু এমসিকিউ তেও আসে। তাহলে পৃষ্ঠটানের মাত্রা কি হয়ে যাবে? এম টি টু দি পাওয়ার -2। তাহলে আমরা বল জানলাম, আমরা ডেফিনিশন জানলাম, কনসেপ্টে ক্লিয়ার হলো, একক জানলাম, মাত্রা জানলাম। এরপর আমাদের আরেকটা জিনিস এখান থেকে করব, এই পৃষ্ঠটান যেটা আমি বললাম, সেই পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে এই ব্যাপারটা আমরা একটু জেনে নিই। লিখে নিই, পৃষ্ঠটান যে বিষয়গুলির উপর নির্ভর করে। পৃষ্ঠটান যে বিষয়ের উপর নির্ভর করে, আমরা একটু আলোচনা করে নেব, খুব কাজে দেয়। অনেক সময় এখান থেকে অনেক শর্ট কোশ্চেনসও দেয় বা ডাইরেক্ট একটা বড় কোশ্চেনও দিতে পারে, যে বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, তাহলে পৃষ্ঠটানটা বোঝা গেল যে পৃষ্ঠে তরলে যে মুক্ত পৃষ্ঠ সেখানে যে টানটা, এটা কি হয় আমি একটু আগে তোমাকে যখন ফার্স্ট আজকে এই ক্লাসটা শুরু করি তখন তোমাকে কতগুলো ঘটনার কথা বলেছিলাম, যেমন ওই বর্ষার কথা বা চুল, মাথার চুলে ভেজার কথা, এই সমস্তগুলো অ্যাকচুয়ালি কি হয় সেগুলো আমি একটু বলে নিই, তারপরে এই ব্যাপারটাতে আমি আবার আসছি। যখন
বাইরের এই যে বৃষ্টির জল যখন মনে করো ছাতার উপরে বা রেনকোটের উপরে পড়ছে, তখন কি বলেছিলাম যে জলবিন্দুগুলো, বা তোমরা জানো বৃষ্টির যে জলবিন্দু সেটা গোলাকার হয়। এটা কেন হয় এর পিছনে আমি বললাম যে তরলের পৃষ্ঠটানটা কাজ করে। কেন হয় জানো তো? কেননা তরল সবসময়, তরলের একটা বিশেষ ধর্ম রয়েছে, এবং সেই ধর্মের জন্য তরল সবসময় চায় তার যে মুক্ত পৃষ্ঠের যে ক্ষেত্রফলটা সেটা সর্বনিম্ন করার জন্য। বুঝে নাও, তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা সবচেয়ে কম করার জন্য। এবার মুক্ত একটা পৃষ্ঠের ক্ষেত্রফল যেটা একটা নির্দিষ্ট আয়তনে যে বিভিন্ন আকৃতি করা যায়, সেই আকৃতিগুলোর মধ্যে দেখা যায় যে গোলাকার আকৃতির পৃষ্ঠতলের ক্ষেত্রফল সবচেয়ে কম হয়। তাহলে ওই তরল তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কম করার জন্য কি করে? ওই জায়গাটা সংকুচিত হচ্ছে, মানে সেই ক্ষেত্রে সেই জন্য ওই ক্ষেত্রফলটা কম যদি করে তাহলে তো পৃষ্ঠটানটা বেশি হবে। ক্ষেত্রফলের সাথে পৃষ্ঠটানের কিন্তু কি ধরনের সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে পৃষ্ঠটান কম হবে, আর ক্ষেত্রফল যদি কম হয় তাহলে পৃষ্ঠটান বেশি হবে। আবার একটু বুঝে নাও, তাহলে আমি কি বললাম যে তরল তার নির্দিষ্ট আয়তনে বা যে কোনো বস্তুর নির্দিষ্ট আয়তনের আকৃতিগুলোর মধ্যে একমাত্র গোলাকার আকৃতির ক্ষেত্রফলটাই সবচেয়ে কম। এবং তরল কি চায়? তরল চায় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কম করার জন্য। সেই জন্য তরল কি হবে? তরল এই বিশেষ ধর্মের জন্য তরল ওই মুক্ত পৃষ্ঠের ওই জায়গাটাকে সংকুচিত করে ওটা গোলাকার আকৃতি ধারণ করে। এই জন্য যখন বৃষ্টির জলের ফোঁটা রেনকোটের উপরে বা ছাতার উপরে পড়ে, তখন সেগুলো কি হয়ে যায়? সেইগুলো এই জলবিন্দুগুলো গোলাকার আকৃতি হয়ে যায়। আবার এই যে তোমার চুলের কথাটা বললাম, এই সাথে কি হয় যে যেমন ধরো যখন একটা ব্রাশ, যেটা বললাম যে রঙের ব্রাশ বা দাড়ি কাটার ব্রাশ যখন জলে ডোবাচ্ছ, তখন কি হয়? এই তো ব্রাশটা এরকম টাইপের ছিল, ব্রাশটা ধরো চুলগুলো এরকম ছিল। এবার যখন এটাকে জলে, এই জলের মধ্যে ডোবাচ্ছি, তখন কি হয়ে যায়? এই যে ব্রাশটা, সেই ব্রাশটার এই চুলগুলো সেগুলো একটু গ্যাপিং তৈরি হয়ে যায়, এইভাবে গ্যাপিং তৈরি হয়ে যায়। এবং যখন সেটাকে আবার বাইরে নিয়ে আসছো, যখন সেটাকে আবার জলের বাইরে নিয়ে আসছো, তখন কি হয়? এই যে তোমার এই ব্রাশের যে চুলগুলোর মাঝে এই যে গ্যাপিংগুলো, এই গ্যাপিংগুলোর উপর কি হয়? যে জলস্তর আবদ্ধ হয়ে থাকে। এবং জলের কি বললাম, ওর একটা প্রপার্টিস কি হচ্ছে? ও তার ক্ষেত্রফলটা সবচেয়ে কম করতে চায়। এবং ক্ষেত্রফলটা যদি কম করার জন্য, যেমন তোমাকে এই জিনিসটা একটু যদি দেখাই বোঝো, যেমন আমার কাছে যেমন এই যে একটা ব্রাশ রয়েছে, এই ব্রাশের দেখো এই যে চুলগুলো সেগুলো কিন্তু কীরকম রয়েছে? একটু খাড়া খাড়া রয়েছে। এটাকে যখন জলের মধ্যে দেখো, জলের মধ্যে যখন দিচ্ছি তখন ওর এগুলো কিন্তু গ্যাপিং তৈরি হয়ে যাচ্ছে। এইবার যখন আমি এটা বেরিয়ে নিয়ে আসছি, তখন দেখো যেটা খাড়া খাড়া ছিল সেটা কিন্তু আর খাড়া নেই, সেগুলো কি হয়ে গেল? একে অপরের গায়ে লেগে গেল। এটা কেন হয় না? জিনিসটা বুঝে নাও, এটা এই কারণে হয় যে এর মাঝে যে জল স্তরগুলো এই মাঝে যে আবদ্ধ রয়েছে, সেটা যখনই বাইরে আসে তখন হয় এই জলস্তরগুলো কি হয়? নিজের প্রপার্টিস জন্য ওর ক্ষেত্রফলটা কম করতে চায়। এবং সেই জন্য এদের মাঝে, যেহেতু এরা চুলের দুটো চুলের মধ্যে এটা আবদ্ধ রয়েছে, এবং ওর ক্ষেত্রফলটা যেহেতু কম করতে চায়, দুটো চুলকেও যেটা এরকম গ্যাপিং ছিল সেটাকে কম করে দেয়। এবং তখন কি হয়? তখন এই যে জিনিস চুলগুলো সেগুলো কিন্তু পরপর এরকমভাবে লেগে যায়। এটা তোমার রঙের ব্রাশের ক্ষেত্রেও যেমন হয়, বা দাড়ি কাটার ব্রাশের ক্ষেত্রেও এই জিনিসটা হয়। আবার ওই যে আমি বললাম যে চুল ঝাড়ার ক্ষেত্রে কি হয়? যে যখন স্নান করে আসে, আমার যেহেতু লম্বা লম্বা চুল মেয়েদের, তখন ওই চুলের মাঝেও ওই জলস্তরগুলো আবদ্ধ হয়ে যায়। এইবার যখন এসে পড়ে কি হয়? যে ও চেষ্টা করবে জলস্তরটা, ক্ষেত্রফলটা কমা, তখন চুলগুলো কি হয়? দুটো চুলের মাঝেও গ্যাপিংটা কিন্তু কমে যায়। এবং তখন ওকে ঝেড়ে দেওয়া হয়, তখন ওই যে যেহেতু ওইগুলো ক্ষেত্রফলটা কমে ওটা অনেকটা গোলাকার বিন্দুর মতো হয়ে যায়, জলের বিন্দুগুলো, সেগুলো যখন এইভাবে ঝাড়া হয় তখন ওই গোলাকার জলবিন্দুগুলো ঝরে পড়ে যায়। তাহলে দেখো এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু ফিজিক্স রয়েছে। এইবার আমি যেটা বললাম, এই যে তরলের যে পৃষ্ঠটান সেগুলো কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে, দেখো এক একটা করে পয়েন্ট যদি আমরা ডিসকাশন করি, তাহলে ফার্স্ট পয়েন্ট আমাদেরকে বলতে হবে যে উষ্ণতার উপর ডিপেন্ড করে, উষ্ণতার উপর নির্ভর করে। কীভাবে উষ্ণতার উপর নির্ভর করে? যখন তরলের তাপমাত্রা বাড়ানো হয় তখন কি হয়? তরলের যে আকর্ষণ শক্তিটা, যে অণুগুলো রয়েছে, একটু আগে আমি তোমাকে বললাম টানটা পড়ানোর সময়, তখন ওদের মধ্যে যে সংশক্তি বল যেটা ছিল, সেই সংশক্তি বলটা কিন্তু হ্রাস পায়। তাহলে সংশক্তি বলটা হ্রাস পাওয়ার ফলে কি হয়? ওদের মধ্যে পৃষ্ঠ টানটাও হ্রাস পেয়ে যায়। এবং এখানে সায়েন্টিস্ট তোমার অ্যাডভোস, AETVOS, ইনি দেখিয়েছেন যদি তাপমাত্রার পার্থক্যটা যদি খুবই অল্প হয়, তাহলে এই সারফেস টেনশনটা কিভাবে পরিবর্তিত হয়? S ড্যাশ ইকুয়াল টু S ইন্টু 1 মাইনাস আলফা থিটা ড্যাশ মাইনাস থিটা।
যেখানে এই এস ড্যাশটা হচ্ছে থিটা ড্যাশ তাপমাত্রায় পৃষ্ঠটান, তাপমাত্রায় পৃষ্ঠ টান। আর এই এস যেটা দেখছো সেটা হচ্ছে থিটা তাপমাত্রায় পৃষ্ঠ টান, ঠিক আছে। এবং আলফাটা হচ্ছে একটা উষ্ণতা গুণাঙ্ক, পৃষ্ঠটানের উষ্ণতা গুণাঙ্ক। ক্লিয়ার? অবভিয়াসলি এখানে থিটা ড্যাশটা গ্রেটার দেন থিটা। তাহলে কিভাবে পরিবর্তিত হয় আমি আবার বলি, যখন উষ্ণতা বৃদ্ধি হয় তখন কি হচ্ছে, সংশক্তি বলটা হ্রাস পায়। কেন? কারণ উষ্ণতা বৃদ্ধি পেলে অনুগ্রহ গতিশক্তিতে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাদের মধ্যে আকর্ষণ বলটা, যেটা কোহেসিভ ফোর্স বলছিলাম, সংশক্তি ফোর্স, সেটা কি হচ্ছে, কমে যাচ্ছে। সংশক্তির বলটার জন্যই তো পৃষ্ঠটানটা হচ্ছিল। তাহলে সংশক্তির বলটা যদি কমে যায় তাহলে পৃষ্ঠটানও কমে যাবে। তাহলে সেটা কিরকম ভাবে পরিবর্তিত হয়, সেটা হচ্ছে এরকম ভাবে পরিবর্তিত হয়। তাহলে এটা একটা পয়েন্ট। 2 নম্বর কি হচ্ছে, যে ঘনত্বের সাথেও পরিবর্তিত হয়, ঘনত্বের সাথের সাথে কিভাবে পরিবর্তিত হয় এটা একটু আমরা বলি। ঘনত্বের সাথে পরিবর্তিত হয় যদি মনে করো তরলের ঘনত্ব, মনে করো ধরো একটা, যদি আমি ধরে নিই রো এবং রো ড্যাশ, রোটা হচ্ছে তরলের ঘনত্ব, একটু বলি, রো হচ্ছে মনে করো তরলের ঘনত্ব, আর রো ড্যাশটা হচ্ছে এই তরলের সম্পৃক্ত বাষ্পের ঘনত্ব, তরলের সম্পৃক্ত বাষ্পের ঘনত্ব। তাহলে এখানেও এটা পরিবর্তিত হচ্ছে। কিভাবে পরিবর্তিত হচ্ছে না, S equal to A into rho minus rho dash whole to the power 4। যেখানে এই এটা কি না, এটা হচ্ছে তরলের একটা ধ্রুবক, S equal to A into rho minus rho dash whole to the power 4। এবং এখানে যদি ঘনত্ব বৃদ্ধি পায় তাহলে তরলের পৃষ্ঠটান হ্রাস পায়। বললাম উষ্ণতা বৃদ্ধিতে পৃষ্ঠটান হ্রাস পায়, আবার ঘনত্ব বৃদ্ধিতেও পৃষ্ঠটান হ্রাস পায়। তাহলে উষ্ণতার সাথে পরিবর্তিত হচ্ছে, ঘনত্বের সাথে পরিবর্তিত হচ্ছে। আর কিসের সাথে এটা পরিবর্তিত হয়, যেমন এটা দ্রবীভূত বস্তুর উপস্থিতির উপর। 3 নম্বর পয়েন্ট, এগুলো সব বইয়ে পেয়ে যাবে, একটু বুঝে নাও শুধু। দ্রবীভূত বস্তুর উপস্থিতির উপর, দ্রবীভূত বস্তু কি হয়, অজৈব বস্তু হতে পারে, আবার ধরো জৈব বস্তু হতে পারে। এইবার কি হয়, অজৈব বস্তু যদি তোমার কোনো একটা তরলে দ্রবীভূত থাকে তাহলে কি হয়, এই তোমার পৃষ্ঠটান সেক্ষেত্রে বেড়ে যায়। অজৈব বস্তু দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান বাড়ে, এই জিনিসগুলো নোট করে নাও, পৃষ্ঠটান বাড়ে। আর জৈব বস্তু দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান কমে। যেমন ধরো বিশুদ্ধ জলের ক্ষেত্রে এই পৃষ্ঠটানটা হচ্ছে তোমার 72 ডাইন পার সেন্টিমিটার। একটু আগে আমি ইউনিটটা বললাম, এটা বিশুদ্ধ জলের পৃষ্ঠটান হচ্ছে এটা। এইবার অজৈব বস্তু কোনগুলো, যেমন ধরো তোমার, আমরা যদি বলি যে সাধারণ লবণ, যদি জলের মধ্যে, যে এমনিতে জলের পৃষ্ঠটান কত বললাম, 72 ডাইন পার সেন্টিমিটার। এবারে জলের মধ্যে যদি একটু ওই নুন বা লবণ যদি গুলে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে জলের পৃষ্ঠটানটা সেক্ষেত্রে কি বললাম, বেড়ে যাবে, এবং সেই ক্ষেত্রে বেড়ে ওটা 84 ডাইন পার সেন্টিমিটার হয়ে যায়। এটা হচ্ছে লবণ গোলা জলে, এটা বিশুদ্ধ জলে, এটা লবণ গোলা জলে পৃষ্ঠটান। আবার ধরো যদি সাবান, জলের সাথে যদি সাবান মিশিয়ে দিই তাহলে সাবান গোলা জলে আবার কি হয়ে যায়, সাবান গোলা জলে আবার পৃষ্ঠটানটা সেক্ষেত্রে অনেকটা কমে যায়, এবং কমে পড়ে সেটা তোমার 32 ডাইন পার সেন্টিমিটার হয়ে যায়। এটা নোট করে নাও। তাহলে আমি কি বললাম, বিশুদ্ধ জলের সাথে যদি কোনো বস্তু দ্রবীভূত থাকে, সেটা জৈব সেই হিসাবে এটা পরিবর্তিত হয়, তাহলে কি হয়, পৃষ্ঠটান পরিবর্তিত হয়। যেমন একটা উদাহরণ দিয়ে দেখালাম, বিশুদ্ধ জলের পৃষ্ঠটান হচ্ছে 72 ডাইন পার সেন্টিমিটার। এখানে যখন লবণ গোলা যদি জল, তাহলে সেক্ষেত্রে পৃষ্ঠটান 84 ডাইন পার সেন্টিমিটার বেড়ে যাচ্ছে। আবার যদি সাবান গোলা জলে, সেক্ষেত্রে পৃষ্ঠটানটা দেখো নর্মাল যে পৃষ্ঠটান তার থেকে কমে যাচ্ছে, 32 ডাইন পার সেন্টিমিটার হয়ে যাচ্ছে। তাহলে এইভাবেও এটা পরিবর্তিত হয়। আচ্ছা, এইবার আর কিসের উপরে হয় না, তরলের উপরিস্থ মাধ্যমের উপরে এটাও ডিপেন্ড করে। ঠিক আছে, তরলের উপরিস্থ মাধ্যম, 4 নম্বর পয়েন্ট, একটু নোট করে নাও। তরলের উপরিস্থ মাধ্যমের উপর। আচ্ছা, জেনারেলি কি হয়, যে মনে করো এখানে একটা পাত্র রাখা আছে, এখানে জল রয়েছে, জলের উপরে যে এটা যদি মুক্ত পৃষ্ঠ হয় তার উপরে কি থাকছে না, বায়ু থাকছে। সেই বায়ুটা কখনো হচ্ছে শুকনো বায়ু হতে পারে, আবার সেই বায়ুটা তোমার
ভেজা বায়ু মানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটাও বেশি হতে পারে। এমনিতে নর্মালি আমি একটু আগে বললাম যে বিশুদ্ধ জলের ক্ষেত্রে কত হয়, এটা 72 9 পার সেন্টিমিটার হয়ে যায়। কিন্তু যখনই তোমার এই জলীয় বাষ্পের যদি উপস্থিতি থাকে তাহলে পৃষ্ঠটানটা কমে, শুকনো বায়ুর ক্ষেত্রে এটা হয়ে যায়, আর যদি জলীয় বাষ্প থাকে তখন ওটা আবার কমে 72 9 পার সেন্টিমিটার হয়ে যায়। বোঝা গেল? তাহলে তরলের উপরিস্থ মাধ্যমের উপরও ডিপেন্ড করে। 4-5 নম্বর লেখো দূষণের উপরে। দূষণ মানে যেমন যদি জলের মধ্যে ধরো তেল বা চর্বি জাতীয় যদি কোনো বস্তু যদি দ্রবীভূত থাকে, তাহলেও সেক্ষেত্রে কি হবে, তোমার সংশক্তি বলটা হ্রাস পেয়ে যায় এবং পৃষ্ঠটানটাও সেক্ষেত্রে কমে যায়। ঠিক আছে, এই সংক্রান্ত একটা ঘটনা তোমাদেরকে বলে রাখি, এবং খুব ইন্টারেস্টিং সে ঘটনাটা। মানে আমি বললাম না সমস্ত কিছুর মধ্যে ফিজিক্স রয়েছে। যেমন দেখবে এই সমুদ্রে যে উত্তাল যখন ঢেউ, সেই উত্তাল ঢেউকে শান্ত করার জন্য অনেক সময় ওই সমুদ্রের জলে কি করা হয়, তেল ঢেলে দেওয়া হয়। জাহাজে করে যাচ্ছে এবং প্রচুর উত্তাল সমুদ্র, তাতে জাহাজ ডুবে যেতে পারে, তখন কি করে জাহাজের মধ্যে যদি তেল থাকে সেই তেলটা সমুদ্রের জলে তোমার ফেলে দেওয়া হয়। তাতে কি হয়ে যায়, আস্তে আস্তে কিন্তু সেই ঢেউটা অনেক শান্ত হয়ে যায়। এবং এর মধ্যে কিন্তু ফিজিক্স রয়েছে, এবং এই ব্যাপার, এই কারণগুলো ব্যাখ্যা করার বহু পূর্বে এই ঘটনাগুলো কিন্তু ঘটানো হতো। তখন তো জাহাজে করে চলতো, তখন কিন্তু তারা এতটা বুঝে করতো না, কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে দেখো মানুষের হয়ে যায়। এবার কেন হয় একটু বুঝে নাও না। যখনই কি বললাম যে জলের মধ্যে, সমুদ্র পৃষ্ঠের জলের মধ্যে যখনই তেল মিশিয়ে দেওয়া হচ্ছে, মানে কি হচ্ছে, অন্য বস্তু ওখানে দ্রবীভূত করা হচ্ছে বা দূষণ হচ্ছে, তাহলে সেই জায়গায় কি হচ্ছে যে জলটা তার পৃষ্ঠটানটা কমে যাচ্ছে এবং সমুদ্রের ঢেউ এগিয়ে যাচ্ছে। এবং এই যে তেল মেশানো যে জল, সেটা তো যেটা সমুদ্রে ছড়িয়ে পড়েছিল, তাহলে যখন ঢেউটা এগিয়ে যাচ্ছে তখন ওই তেল মেশানো যে জলটা সেটাও কিন্তু এগিয়ে যাচ্ছে। এতে কি হয় যে ঢেউয়ের অগ্রবর্তী অংশে, মানে আগে জলের যে পৃষ্ঠটানটা, সেটা পেছনের যে তেলমুক্ত জল তার থেকে কম হয়। তার মানে পেছনের ঢেউয়ের আগের অংশের পৃষ্ঠটানটা বেশি, আর পেছনের যে অংশটা যেটা তেল মুক্ত ছিল, যেখানে এখনো তেলটা মেশেনি, সেখানে পৃষ্ঠটানটা বেশি। তখন এই উচ্চ পৃষ্ঠটান যুক্ত যে জল তেল, উচ্চ পৃষ্ঠটান যুক্ত শুধু জল, সেটা কি করছে, নিম্ন পৃষ্ঠটান যুক্ত ওই জল তেলের মিশ্রণটাকে, সেটাকে পিছনের দিকে টানছে। তার মানে কি আস্তে আস্তে ঢেউটা সেক্ষেত্রে কি হয়ে যায়, যে ওই যে উঁচু অব্দি উঠছিল সেটা ধীরে ধীরে শান্ত হয়ে যায়। তাহলে এটারও একটা প্রভাব হলো দূষণ। এছাড়াও আরো কিছু ডিশের, যেমন ধরো তড়িতাহিত কারণের প্রভাবেও হয়। যদি জলকে কোনো কারণে ইলেকট্রিফাইড করা হয়, তড়িতাহিত কারণ, তড়িতাহিত যদি করা হয়, তাহলেও তড়িতাহিত কারণে কেন হয় না, যদি মনে করো জল কোনো কারণে তড়িতাহিত হয়ে যায়, তাহলে তরল পৃষ্ঠের এই লম্ব বরাবর বাইরের দিকে একটা সেক্ষেত্রে বল বা চাপ অনুভব করে, এবং এই বাইরের দিকে যে চাপটা অনুভব করে, এতে কি হয় যে তরলের পৃষ্ঠে যে ক্ষেত্রফলটা বাড়িয়ে দেয়। ক্ষেত্রফল যদি বাড়িয়ে দেয়, তাহলে ক্ষেত্রফল বাড়লে কি হয়ে যায়, পৃষ্ঠটানটা কমে যায়। তাহলে এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে এই কিসের উপরে, উষ্ণতার ঘনত্ব, দ্রবীভূত বস্তুর উপস্থিতি, তরলের উপস্থিত মাধ্যম, দূষণ বা তড়িতাহিত কারণের উপরে। এখানে আমি তোমাকে একটা জিনিস, এই ঘটনাগুলো খুব সহজভাবে ব্যাখ্যা করবে, আমি তোমাকে একটা জিনিস বলে দিই, তাহলে তোমাদের পক্ষে খুব ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে যে একটা জিনিস মনে রাখবে, যে তরলের যে বিশেষ ধর্ম, আমি পুরোটা থেকে একটা সামারাইজ করি, যে তরলের বিশেষ ধর্ম হচ্ছে, তরল কি হয়, সবসময় মুক্ত পৃষ্ঠে যে ক্ষেত্রফলটা কমাতে চায়, এটা কিন্তু তরলের ধর্ম। কার ক্ষেত্রফল, যে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল, এখানে লিখে দিই মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল। এই সমস্ত এই কারণটার জন্যই কিন্তু সমস্তগুলো হয়, মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা কমাতে চায়। এবং মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা কমানো মানেই হচ্ছে পৃষ্ঠটানটা বাড়বে। ঠিক আছে, তাহলে এই পৃষ্ঠটানটা আবার বাড়ে কার জন্য, এই পৃষ্ঠটান বাড়ার কারণটাই হচ্ছে সংশক্তি বল। এইটা হচ্ছে কি পয়েন্ট, পুরো জিনিসটা মনে রাখবে, যে তরলের অণুগুলির মধ্যে সংশক্তি বল যত বেশি হবে তত পৃষ্ঠটান বাড়বে, আর পৃষ্ঠটান বাড়া মানেই হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল কমা বা সংকুচিত হওয়া। তাহলে এই সমস্ত ঘটনাটাকে আমাদের পুরো বলছি পৃষ্ঠটান। আশা করি তোমাদের ব্যাপারটা। আবার এই বিভিন্ন ধরনের তরল, যেমন ধরো জল, মধু, গ্লিসারিন বা আলকাতরা, এগুলো সবগুলো তরল। এই তরলগুলোকে যদি মনে করো, ধরো আলাদাভাবে যদি আমরা কোনো মেঝের উপরে ফেলে দিই, তাহলে কি ওইগুলো একই রকম গতিতে গড়িয়ে যাবে? মানে আমি বলতে চাইছি এই প্রবাহীগুলোর
যে গতি সেটা কি একই রকম হয়? তোমরা তো সাধারণ অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই এটা বুঝতে পারো যে তোমার জল যতটা সহজে মেঝের উপর দিয়ে গড়িয়ে যাবে, মধু নিশ্চয়ই অতটা স্পিডে যাবে না, বা আলকাতরা তার থেকেও কম স্পিডে যাবে। তার মানে এই যে তরলগুলো বা এই যে প্রবাহীগুলো, এই প্রবাহীর যে গতি সেইগুলো একই তলের উপরেও কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তাহলে তরলের যে বিশেষ ধর্মের জন্য এটা হয় সেটাকে আমরা বলবো সান্দ্রতা। আজকে আমরা আমাদের যে ডিসকাশন, আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই সান্দ্রতা সম্বন্ধে। ক্লিয়ার? আচ্ছা, সান্দ্রতাকে ইংলিশে কি বলা হয়? ভিসকোসিটি। আমি বারবার বলেছি ইংলিশ টার্মগুলো তোমরা কিন্তু একটু মনে রাখবে, ভিসকোসিটি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই সান্দ্রতা বা ভিসকোসিটি। এই সম্বন্ধে আলোচনা করার আগে আমি একটু তোমাদেরকে বলে রাখি যে এই ধরনের যে প্রবাহীগুলো যখন একটা কঠিন তলের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে কি দেখলাম যে তাদের গতিগুলো কিন্তু আলাদা আলাদা হয়। আবার একই প্রবাহী যখন তোমার একই তলের উপর দিয়ে যাচ্ছে তখনও তার গতিটা কিন্তু প্রকারভেদ দেখা যায়। এবং প্রবাহীর যে গতিটাকে সেই হিসাবে আমরা দুভাগে ভাগ করতে পারি। যে কোনো প্রবাহী কাকে বলে আমরা কিন্তু ফার্স্ট ভিডিওতে ডিসকাশন করেছিলাম যে এইটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যেটাকে বলা হয় ধারারেখ প্রবাহ, হ্যাঁ, ধারারেখ প্রবাহ, আর বা এটাকে আরেকটা নাম আছে সেটা হচ্ছে শান্ত প্রবাহ, শান্ত প্রবাহ। আর আরেকটা যে নাম আছে, আরেকটা যে প্রকারভেদ আছে সেটাকে বলা হয় অশান্ত প্রবাহ। তাহলে এটা শান্ত প্রবাহ, এটা অশান্ত প্রবাহ। তাহলে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে শান্ত প্রবাহ কি এবং অশান্ত প্রবাহ কি। এইগুলো বুঝে নেওয়ার পর আমি শান্ততা সম্বন্ধে ডিটেলস আসছি। শান্ত প্রবাহ বলতে কি বুঝি? মনে করো ধরো আমার এইখানে একটা এরকম পাইপ রয়েছে, এই বা নল রয়েছে, এবং এই নলের মধ্যে দিয়ে ধরো তরলের প্রবাহ হবে। ঠিক এইবার এই যে প্রবাহের যে গতিপথে যদি প্রতিটি বিন্দুতে যদি প্রবাহী গতির যে মানটা বা প্রবাহের যে বেগটা এবং তার অভিমুখ এই দুটো যদি একই থাকে, মানে যদি পরিবর্তন যদি না হয়, তাহলে সেই ধরনের প্রবাহগুলোকে আমরা বলবো ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ। আরেকবার বলি, প্রবাহী গতিপথে যদি প্রত্যেকটি বিন্দুতে যদি প্রবাহীর বেগের মান এবং অভিমুখ এই দুটো যদি অপরিবর্তিত থাকে তাহলে সেটাকে আমরা বলবো ধারারেখ প্রবাহ। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এই ধারারেখ প্রবাহের আবার কতগুলো, এবং এই গতিপথটাকে বলা হয় ধারারেখ। ধারারেখ প্রবাহ কাকে বলে, ধারারেখ কাকে বলে আমরা বুঝলাম। এই ধারারেখার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, একটু বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করে নিই। বৈশিষ্ট্যগুলো কি রকম, এগুলো থেকে অনেক সময় আমি বলেছিলাম যে আমার ভিডিওতে আমি চেষ্টা করবো যাতে প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার যাতে তোমরা দিতে পারো, সেই জন্য আমি অনেক ডিটেলস আলোচনা করছি। তাহলে এই ধারারেখগুলো সরল বা বক্র রেখা হতে পারে। ধারারেখ সরল বা বক্র রেখা হতে পারে, এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য, বক্র রেখা হতে পারে। ক্লিয়ার? ঠিক। 2 নম্বর আমরা, এটা হচ্ছে ফার্স্ট, বলছে এই ধারারেখের প্রবাহে বা ধারারেখের এই প্রবাহের গতিপথে কোনো একটা জায়গায় যদি অঙ্কিত যে স্পর্শক, যেমন ধরো আমি এই পয়েন্টটাতে যদি বলি এই অঙ্কিত স্পর্শক সবসময় কি করবে, প্রবাহী কোণের গতির দিক নির্দেশ করবে। তাহলে অঙ্কিত স্পর্শক যদি যে কোনো বিন্দুতে আমি যদি একটা স্পর্শক আঁকি এই ধারারেখ প্রবাহের যে কোনো বিন্দুতে, তাহলে সেই অঙ্কিত স্পর্শক কি হচ্ছে, গতিপথের দিক নির্দেশ করবে। ক্লিয়ার? গতিপথের দিক নির্দেশ করে, এটা আমার সেকেন্ড বৈশিষ্ট্য ধারারেখে। ক্লিয়ার? বুঝে নাও বারবার। 3 নম্বরে আমরা কি বলবো, যে দুটি ধারারেখ মানে গতিপথকে ধারারেখ বলা হয়, এবং দুটি ধারারেখ কখনোই পরস্পরকে ছেদ করবে না। থার্ড, দুটি ধারারেখ পরস্পরকে ছেদ করবে না, পরস্পরকে ছেদ করে না। অনেক সময় কোশ্চেন আছে কেন পরস্পরকে ছেদ করে না, ছেদ করলে কি কেন, এটা ব্যাখ্যা করো। দেখো, দুটি ধারারেখ যদি তাদের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক তাদের গতিপথের দিক নির্দেশ করে, আমি এটা সেকেন্ড পয়েন্ট বলেছি। এবার যদি ধরো দুটো ধারারেখ কিছু পরস্পর আমি অঙ্কিত একটা স্পর্শক একই হলো, একটা অঙ্কিত স্পর্শক মান করে একই হলো, তাহলে একই বিন্দুতে আমি কি পেলাম, দুটো স্পর্শক পেলাম। তার মানে একই বিন্দুতে দুটো গতিপথ নির্দেশ করছে। তাহলে একই বিন্দুতে কখনো কি দুটো গতিপথ থাকতে পারে বা দুটো গতির দিক থাকতে পারে না। তার মানে আমরা কিভাবে বলতে পারি দুটো ধারারেখ কখনো পরস্পরকে ছেদ করবে না, কেননা ছেদ করলে ওই ছেদ বিন্দুতে আমরা দুটো স্পর্শক পেতাম, মানে ওই প্রবাহের দুটো গতির দিক পেতাম, সেটা যেহেতু কখনো সম্ভব নয় তাই বলতে পারি দুটি ধারারেখ কখনো পরস্পরকে ছেদ করে না। যেখানে 4 নম্বর, যেখানে প্রবাহীর বেগ যদি বেশি হয়, প্রবাহীর বেগ বেশি হলে ধারারেখগুলো কি হবে,
ঘন সন্নিবিষ্ট হয়, মানে খুব কাছাকাছি হবে, ঘন সন্নিবিষ্ট হয় প্রবাহের বেগটা যদি বেশি হয়। আর প্রবাহের বেগ যদি কম হয় তাহলে এগুলো ফাঁকা ফাঁকা হবে। ক্লিয়ার, বোঝা গেল? তাই এইগুলো হচ্ছে ধারারেখের বৈশিষ্ট্য বা শান্ত প্রবাহের বৈশিষ্ট্য। এইভাবে যদি মনে করো এই যে নলের মধ্যে দিয়ে যে প্রবাহটা যাচ্ছে, এর বেগ একটা নির্দিষ্ট সীমার উপরে চলে গেলে সেটা কিন্তু আর শান্ত প্রবাহ থাকে না। এই নির্দিষ্ট সীমাটাকে বলা হয়, এই নির্দিষ্ট সীমাকে আমরা বলি সংকট বেগ। অনেক সময় কোশ্চেন আছে যে সংকট বেগ কি, সংকট বেগ কি। ক্লিয়ার, এই কোশ্চেনটাও আসে যে এটা হচ্ছে একটা বেগের নির্দিষ্ট সীমা, এবং সংকট বেগের যখনই উপরে চলে যাবে তখনই সেটা চলে আসবে অশান্ত প্রবাহ, আর সংকট বেগের নিচে থাকলে সেটা থাকবে শান্ত প্রবাহ। তাহলে বেগটা বেড়ে গেল, অশান্ত প্রবাহ হয়ে গেল। তাহলে অশান্ত প্রবাহ কাকে বলবো? শান্ত প্রবাহের ডেফিনিশন দিয়েছে, অশান্ত প্রবাহ তার ঠিক উল্টো। তার মানে প্রবাহের গতিপথে যদি নির্দিষ্ট বিন্দুতে যদি ওদের গতিবেগের মান এবং যদি অভিমুখ যদি পরিবর্তিত হয়ে যায়, মানে এলোমেলো হয়ে যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অশান্ত প্রবাহ। ধরো এরকম একটা কোনো তরল রয়েছে, এই গতিপথে কোনো কিন্তু নির্দিষ্ট দিক থাকবে না, মানে কখনো গতিপথে এরকম হচ্ছে, এরকম হচ্ছে, এরকম হচ্ছে, এরকম হচ্ছে, যেমন যেমন খুশি হচ্ছে, মানে এলোমেলো হচ্ছে। তাহলে এই ধরনের প্রবাহকে আমরা বলবো অশান্ত প্রবাহ। এবং এই সময় আবর্তের সৃষ্টি হয় এবং এখানে ঘূর্ণিরও সৃষ্টি হয় এই অশান্ত প্রবাহের ক্ষেত্রে। তাহলে কোনো একটা প্রবাহীর গতি যে শান্ত না অশান্ত, আমরা সেটা কিভাবে বুঝবো? না সেটা আমাদের একটা রেনল্ড সংখ্যা দিয়ে সেটাকে বোঝানো হয়। রেনল্ড সংখ্যার মান কি? না আর ই ইকুয়াল টু আমরা বলি সিগমা ভি ইনটু ডি। ক্লিয়ার, সিগমা ভি ডি বাই ইটা। আমি এই এক্সপ্রেশন তোমাদের প্রুফ নেই, আমি জাস্ট বলে রাখি এটা হচ্ছে রেনল্ড সংখ্যা, যেখানে এই যে সিগমা যেটা লিখলাম সেটা হচ্ছে যে তরলটা তার ঘনত্ব, ভি হচ্ছে প্রবাহীর গতিবেগ, আর ডি হচ্ছে যে নলটার মধ্য দিয়ে যাচ্ছে প্রবাহীর গতি হচ্ছে তার ব্যাস, আর ইটা এটাকে সান্দ্রতাঙ্ক। এই যে এগুলো আমরা পরে ডিটেলস আরো আসবো। তাহলে যদি এই রেনল্ড সংখ্যার মানটা 2300 কম হয় এই ভ্যালুটা, তাহলে সেটা থাকে তখন শান্ত প্রবাহ, তাহলে এটা হয়ে গেল শান্ত। আর যদি এই আর ই রেনল্ড সংখ্যার মানটা যদি 2300 বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা বলি অশান্ত প্রবাহ। তাহলে এই মান দেখে আমরা সেটা শান্ত না অশান্ত সেটাও এভাবে বুঝতে পারি। আমি আর এই রেনল্ড সংখ্যা সম্বন্ধে ডিটেলস গেলাম না, শুধু এইটুকু এই কারণে বলে রাখলাম যে তোমাদের কখনো যদি এমসিকিউ আসে তাহলে তুমি যে এই জায়গাটাকে যাতে অ্যানসার দিতে পারো। তাহলে এটা হলো আমরা যেটা বললাম যে প্রবাহের গতি। প্রবাহের গতি মানে কোনো একটা কঠিন তরলের মধ্য দিয়ে যখন একটা তরলের উপর দিয়ে যখন একটা কোনো প্রবাহী মানে বা তরল যখন প্রবাহিত হচ্ছে। ক্লিয়ার, এবার একটু আমি এই জায়গাটা চলে আসি। যে মনে করো ধরো একটা এরকম আমার নল রয়েছে, এরকম একটা নল রয়েছে এবং এই নলের মধ্যে তোমার প্রবাহী গতি হচ্ছে, একটা তরল প্রবাহিত হচ্ছে। ক্লিয়ার, এইবার আমি বলি যে এইখানে মধ্যে দিয়ে যে তরলটা প্রবাহিত হবে পুরো নলটার মধ্য দিয়ে, এর কিন্তু এই পুরো তরলের যে স্তরটা বা পুরো তরলটাকে সেটাকে আমি কতগুলো স্তরে কল্পনা করে নিতে পারি। এবং দেখা যায় যে যে তরলের যদি অনেকগুলো স্তরে আমি কল্পনা করে নিতে পারি, অ্যাকচুয়ালি তরলটাকে আমরা স্তরে ভাগ করতে পারি না, তবে কল্পনা যদি করে নিই, তাহলে যে স্তরটা এই কঠিন তলের কাছাকাছি রয়েছে সেই তলটার একদম কাছাকাছি যেটা রয়েছে সেইটার ক্ষেত্রে কি হয় যে প্রবাহীর যে গতিটা সেটা একেবারে কম থাকে, এবারে থাকে না বললেই চলে, প্রায় স্থির থাকে। এবং যত দেখা যায় যে এইটা উপর দিকে আরো যাচ্ছে উপরের স্তরটা, সেটার গতিবেগ এর থেকে একটু বেশি থাকে। আরো যদি উপরের দিকে যায় তাহলে দেখব গতিবেগটা আরো বাড়ে, এবং আরো যদি উপরে যায় তাহলে গতিবেগটা আরো বাড়ে। এবং এইভাবে করতে করতে এর যদি আমি এখান থেকে একটা কেন্দ্রীয় রেখা বা প্রধান অক্ষ কল্পনা করে নিই, তাহলে দেখা যায় যে এই প্রধান অক্ষের এখানে গতিবেগটা সর্বোচ্চ হয়। ক্লিয়ার, ঠিক একই রকম ভাবে এখানেও তাই, এখানে গতিবেগটা থাকবে কম, গতিবেগটা বাড়বে, আরো গতিবেগটা বাড়লো, আরো গতিবেগটা বাড়লো, আরো করে এখানে থাকলো এর সর্বোচ্চ। ক্লিয়ার, তাহলে আমি যদি এই স্তরগুলোকে আমরা যদি এইভাবে মনে করো ভাগ করে নিলাম 1 2 3 4 5 এইভাবে যদি আমি ভাগ করে নিই, তাহলে দেখা যাবে যে 1 নম্বর যে স্তরটা থেকে 2 নম্বর স্তরটার বেগটা বেশি, 2 নম্বর থেকে 3 নম্বরটা বেশি, 3 নম্বর থেকে 4 নম্বর, 4 নম্বর থেকে 5 নম্বর, এরকম ভাবে যত স্তরগুলো উপরের দিকে যাবে প্রধান অক্ষের দিকে তত তাদের বেগটা কি হয় বাড়তে থাকে। ক্লিয়ার, এবং এখান বরাবর বেগটা সর্বোচ্চ হয়। এইবার একটু জিনিসটা বুঝে নাও, এই জায়গাটা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখো। তাহলে এই মনে করো ধরো 2 এর থেকে 3 এর বেগটা বেশি,
তাহলে এই 3 নম্বর স্তরটা কি করবে, এই 2 নম্বর স্তরের যে বেগটা সেটা বাড়ানোর চেষ্টা করবে, আর 2 নম্বর স্তর কি করবে, 3 নম্বর স্তরের বেগটা কমানোর চেষ্টা করবে। তাহলে হবে এটা কি যে এই 3 নম্বর স্তর মানে যেটা এই 2 নম্বর স্তরের থেকে যার বেগটা বেশি মানে উচ্চ বেগ সম্পন্ন স্তরের বিপরীত দিকে একটা গতি কাজ করবে, গতি এই দিকে একটা স্পর্শকীয় বল কাজ করবে। ক্লিয়ার? আর এই 2 নম্বর স্তর যেটা অপেক্ষাকৃত, আমি 2 আর 3 এর কথা বলছি, হ্যাঁ সেরকম ভাবে প্রত্যেকটা স্তরের কিন্তু এইভাবে তুলনা করা যেতে পারে। আর 3 নম্বর স্তর কি হবে, 2 নম্বর স্তরে গতির দিকে একটা বল কাজ করবে, এটা গতি বিপরীত দিকে প্রবাহী বিপরীত দিকে, আর এটা প্রবাহী দিকে। ঠিক? তার মানে আরো ভালোভাবে বুঝে নাও যে দেখো আমি 2 আর 3 এর যদি আমি কল্পনা করি, তাহলে 3 নম্বরটা হচ্ছে উচ্চ বেগ সম্পন্ন স্তর আর 2 নম্বরটা হচ্ছে অপেক্ষাকৃত নিম্ন বেগ সম্পন্ন স্তর। ক্লিয়ার? তাহলে যেটা উচ্চ বেগ সম্পন্ন স্তর থাকবে সে তার নিচের স্তরটার বেগ বাড়ানোর চেষ্টা করবে এবং নিচের স্তরটা উপরের স্তরের বেগকে কমানোর চেষ্টা করবে, তার মানে তার মধ্যে একটা আপেক্ষিক বেগ সৃষ্টি হবে। ক্লিয়ার? এত অবধি বোঝা গেছে? এবং এইখান থেকে আমরা বলতে পারি যে তরলে যে ধর্মের জন্য তার পাশাপাশি যে কোনো অবস্থায় যে কোনো দুটো স্তরে আপেক্ষিক গতির বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি করে তাকে আমরা বলবো সান্দ্রতা। তাহলে সান্দ্রতার ডেফিনিশন আমরা কি বলবো, যে যে কোনো পাশাপাশি দুটো, এটা আমি যেমন তোমাকে 2 আর 3 দিয়ে एग्जांपल দেখালাম, তুমি 3 4 এর ক্ষেত্রে 4 বা 4 5 বা 5 6 এরকম সবার ক্ষেত্রে ব্যাপারগুলো হবে, যত রকম স্তর হবে পাশাপাশি দুটো স্তর। তাহলে কি বললাম, তরলে যে ধর্মের জন্য তরল তার পাশাপাশি অবস্থিত দুটি স্তরের মধ্যে আপেক্ষিক গতির বিরুদ্ধে একটা বাধার সৃষ্টি করে তাকে আমরা বলবো সান্দ্রতা। তার সান্দ্রতার ডেফিনিশনস এটা আমরা লিখব। ঠিক? এইবারে ধরো কোনো একটা তরল কোনটা কত বেশি সান্দ্র বা কোনটা অপেক্ষাকৃত কম সান্দ্র সেটাকে কিভাবে বোঝানো হয় না, সেটাকে বোঝানোর জন্য আমরা সান্দ্রতাঙ্ক এই রাশিটা ব্যবহার করা হয়। সান্দ্রতাঙ্ক, তাহলে এখানে আমরা আরেকটা নতুন জিনিস পেলাম, সেটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, সান্দ্রতা বোঝানোর জন্য। এই সান্দ্রতাকে আমরা ইটা, এই চিহ্নটার নাম হচ্ছে ইটা, এই যে ইটা, এই ইটা দিয়ে প্রকাশ করা হয়। ক্লিয়ার? তাহলে আমি এই সান্দ্রতাঙ্কর ডেফিনিশনস কি বলবো, একটা জিনিসটা বুঝে নাও। আমি সান্দ্রতাঙ্ক বলতে আমরা বুঝবো যে কোনো তরলের মধ্যে একক দূরত্বে অবস্থিত দুটি স্তরের মধ্যে আপেক্ষিক গতিবেগ বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বলের প্রয়োজন তাকে আমরা বলবো সান্দ্রতাঙ্ক। ঠিক? সান্দ্রতাঙ্ক এক্সপ্রেশনস আছে, আমি আর সেই জায়গাগুলোতে আসছি না, তুমি এখন সান্দ্রতাঙ্ক ডেফিনিশনস কাকে বলে সেই জিনিসটা, এই ডেফিনিশনসটা একটু মনে রাখবে। ঠিক? এই আমি যখনই তোমাকে বলেছিলাম যে কোনো একটা ডেফিনিশন যখনই পড়বে তার সাথে সাথে তার একক, তার মাত্রা, এই জায়গাগুলো একটু পড়ে নেবে। তাহলে এই সান্দ্রতাঙ্কের একক কি? সান্দ্রতাঙ্কের একক হচ্ছে, দেখে নাও, ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কয়ার। এটাকে অনেক সময় পয়েজও বলা হয়। ক্লিয়ার? এটা কোন সিস্টেমে? এটা হচ্ছে সিজিএস সিস্টেমে। আবার এইটা হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, বা এটাকে বলা হয় ডেকা পয়েজ। এটা কোন সিস্টেমে? এসআই সিস্টেম। তাহলে এগুলো আমি সান্দ্রতাঙ্কের একক পেলাম। তাহলে সান্দ্রতাঙ্কের ডেফিনিশন, সান্দ্রতাকে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? এটা দ্বারা সান্দ্রতাঙ্কের ইউনিট। এবার এই দুটোর মধ্যে রিলেশন, এই যে সিজিএস সিস্টেম এবং এসআই সিস্টেমের মধ্যে রিলেশনসটা কি না, 1 ডেকা পয়েজ ইকুয়াল টু হচ্ছে 10 পয়েজ। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি বলবো, একটু মাত্রাটাও জেনে নিই। তোমরা এগুলা ক্লাস 11 এ যখন পড়বে তখন এই এক্সপ্রেশনসগুলো আরো পড়বে, আমি অত ডিটেইলসে এখন যাচ্ছি না, তোমাদের ক্লাস 9 এ। এই মাত্রাটা মনে রাখবে, ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1। তাহলে এটা হচ্ছে এর মাত্রা। ক্লিয়ার? তাহলে সান্দ্রতাঙ্ক ব্যাপারটা বুঝে গেলাম। এইবার এখানে দেখো, আমি তোমাদের বলি যে এখানে খুব ছোট ছোট কয়েকটা কোশ্চেন্স আছে, সেই কোশ্চেন্সগুলো আমি একটু ডিসকাশন করে দিই। যে এখানে এই যে বললাম, এই যে কোনো একটা তরলের কোনো একটা নলের মধ্য দিয়ে যখন কোনো একটা প্রবাহ হচ্ছে বা তার একটা গতি আসছে, তখন তাদের মধ্যে যে বলটা সেটাকে আমরা বললাম সান্দ্র বল। অনেক সময় তোমাদের এই কোশ্চেন্স গুলো আছে, দেখো আমি একটু বলি। এক কোশ্চেন আছে যে এই সান্দ্র বল ও ঘর্ষণ বলের মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? এইটা অনেক সময় তোমাদের কোশ্চেন্স আসে, সম্পর্ক। ঠিক? এবারে এই জায়গাটা আমি চলে আসি। যেমন এই যে দেখো সান্দ্র বল, সেটা কি করছে
না গতির বিরুদ্ধে একটা বাধার সৃষ্টি করছে, তাই না? তার মানে এই বলটা, সান্দ্র বলটার সাথে একটা ঘর্ষণ বলে মিল রয়েছে। কেন, কি মিল? না দুজনেই কি করে, সান্দ্র বল এবং ঘর্ষণ বল গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে। এক, গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে, এটা হচ্ছে ওদের মধ্যে একটা মিল, বাধার সৃষ্টি করে। 2 নম্বর মিল কি বলবো না, এগুলো আন্তরাণবিক বলের প্রভাবে উৎপন্ন হয়। আন্তরাণবিক বলের প্রভাবে উৎপন্ন হয় এই দুটো। তাহলে এদের হচ্ছে এদের মধ্যে মিল যেটা রয়েছে সেটা ঠিক। এবার অমিল কি, মানে পার্থক্য কি? পার্থক্য যেমন ধরো, পার্থক্য হচ্ছে যে সান্দ্র বলটা এটা কিন্তু যেটা সেটা হচ্ছে স্পর্শতলে যে ক্ষেত্রফল, মানে তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, কিন্তু ঘর্ষণ বল কিন্তু নির্ভর করে না। আমি সব পয়েন্টগুলো ডিটেইলস লিখছি না, এটা 1 নম্বর। 2 হচ্ছে এই সান্দ্র বলটা আপেক্ষিক বেগের উপর নির্ভর করে। আপেক্ষিক বেগের উপর নির্ভর করে, কিন্তু তোমার ঘর্ষণ বল নির্ভর করে না। তাহলে এটা হচ্ছে সান্দ্র বল, আর এইটা হচ্ছে তোমার ঘর্ষণ বল। ক্লিয়ার? আমার কোশ্চেনটি ছিল সান্দ্র বল ও ঘর্ষণ বলের মধ্যে সম্পর্ক, সেটা একটা বললাম, এইটা বললাম মিল, আর এটা বললাম পার্থক্য। তাহলে মিলের ক্ষেত্রে বলতে গেলে এটা, আর পার্থক্য ক্ষেত্রে বললে এটা। সান্দ্র বলটা এই যে যেটা তরলের মধ্যে উৎপন্ন হচ্ছে, সেটা যেমন ঘর্ষণের মধ্যে উৎপন্ন হয় বলে একে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বলও বলা হয়। আরেকটা কোশ্চেন তোমাদেরকে এখানে আসে, সেটাও আমি একটু বলে দিই। যে একটু আগে আমরা একটা নতুন যে আলোচনা করলাম যে সান্দ্রতা, সান্দ্র ধর্মটাকে বলা হয় সান্দ্রতা, আর এই বলটা যে উৎপন্ন হয় সেটা হচ্ছে সান্দ্র বল। তাহলে এই সান্দ্রতা এবং ঘনত্ব, সান্দ্রতা ও ঘনত্বের মধ্যে সম্পর্ক, এই কোশ্চেনটা আসে। কেন আমাদের দেখো, আমি এই যে তোমাকে ফার্স্ট যখন শুরু করলাম ক্লাসটা তখন বললাম যে একটা তলের উপরে বা মেঝের উপরে যদি জল, মধু, গ্লিসারিন বা আলকাতরা এই ধরনের বিভিন্ন তরলগুলোকে যদি তোমার ঢেলে দেওয়া হয়, তাহলে ওদের যে গতিটা সেটা বিভিন্ন হয়। এবং আমাদের একটা খুব সাধারণ ধারণা আছে, যেটা বেশি ঘন হবে সেটা অপেক্ষাকৃত কম গড়াবে, আর যেটা খুব পাতলা হবে, হালকা হবে, সেটা কিন্তু সহজেই গলে যাবে। জলটা যেহেতু অনেক গ্লিসারিন বা তোমার মধু থেকে যেহেতু কম ঘন, তাই এর গতিটা বেশি। তার মানে আমার মনে হয় যে ঘনত্বটা আর সান্দ্রতার ব্যাপারটা অনেকটা একই, কিন্তু আদতে কিন্তু সান্দ্রতা এবং ঘনত্ব কিন্তু একই জিনিস নয়। তাহলে যদি বলা হয় এর মধ্যে সম্পর্ক, তুমি সান্দ্রতা এবং ঘনত্বের ডেফিনিশন তো তুমি অবশ্যই দেবে। সান্দ্রতার ডেফিনিশন আমি বললাম, ঘনত্বের ডেফিনিশন আমি আলোচনা করেছি, যে একক আয়তনের যে ভরটাকে সেটাকে আমরা ঘনত্ব বলি, কিন্তু এই দুটো কিন্তু একও নয়। এবার যেমন দেখো, তোমাকে একটা খুব সহজ উদাহরণ দিয়ে যদি বোঝাতে বলা হয় তাহলে তোমরা বুঝবে। যেমন ধরো, ঘনত্বের দিক থেকে পারদের যে ঘনত্বটা সেটা কিন্তু গ্লিসারিনের থেকে বেশি, কিন্তু যদি সান্দ্রতার দিক থেকে বলো তাহলে পারদের কিন্তু সান্দ্রতা গ্লিসারিনের থেকে কম। তাহলে এটা একটা, তার মানে যদি একই হতো তাহলে তো যার ঘনত্ব বেশি তারই সান্দ্রতা বেশি হতো, কিন্তু ব্যাপারটা তা নয়। তাহলে তুমি এই দুটো এখান থেকে ব্যাপারটা বলতে পারো, ঠিক আছে, যে সান্দ্রতা এবং ঘনত্ব কিন্তু দুটো একই রাশি নয়। এরপর আমরা আরেকটা ব্যাপারে চলে আসি। দেখো এই জায়গাটা, যে কোনো সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে এই যে কোনো একটা যদি বস্তু, যে বেগটা কিরকম হবে, কোশ্চেনটা একটু বুঝে নাও। সান্দ্র মাধ্যমে কোনো বস্তু প্রান্তীয় বেগ, সান্দ্র মাধ্যমে বস্তুর প্রান্তীয় বেগ, এই জায়গাটা একটু বুঝবে। এখানে অনেক সময় এই রাশিমালাটা তোমাদেরকে পরীক্ষার সময় লিখতে দেয়, সান্দ্র মাধ্যমে বস্তুর প্রান্তীয় বেগ, ব্যাপারটা একটু বুঝে নিই কিরকম। যেমন ধরো, আমার এই একটা পাত্রে ধরো তরল রাখা আছে, ভালো বুঝে নাও। এখানে মনে করো একটা তরল রাখা আছে, এবং সেই তরলের ধরো সান্দ্রতাটা আমি ধরে নিলাম, ইটা, ঠিক আছে, সান্দ্রতা হচ্ছে এই যে ইটা ধরে নিলাম। ক্লিয়ার? এখানে মনে করো আর ব্যাসার্ধের কোনো একটা বস্তু, গোলাকার বস্তু এই তরলের মধ্যে এখানে ফেলা হলো। ক্লিয়ার? তাহলে কি হবে? তাহলে বস্তুটা ধীরে ধীরে নিচের দিকে নামবে, ঠিক, বস্তুটা নিচের দিকে নামবে। আমরা এই কোশ্চেন, তাহলে এই সময় বস্তুর মধ্যে 3টে বল কাজ করে। কি কি বল কাজ করে একটু জেনে নিই। যখন বস্তুটা এই তরলটার মধ্যে পড়বে তখন বস্তুর উপর 3টি বল কাজ করে। কি কি? একটা হচ্ছে বস্তুর ওজন কাজ করবে,
বস্তুর ওজন, সেই ওজনটা কোন দিকে কাজ করবে? এটা তো জানো সবসময় নিচের দিকে কাজ করবে। আর কি কাজ করবে? আর যেটা কাজ করবে সেটা হচ্ছে প্লবতা, মানে বস্তুটার উপরে একটা প্লবতা বল কাজ করবে। আমি সেইটাকে ধরো এটা ভাবলাম প্লবতা কোন দিকে কাজ করে, আমি আগের ভিডিওতে ডিসকাশনসে বলেছিলাম প্রবতা সবসময় এটা উপরের দিকে কাজ করবে, ঊর্ধ্বমুখী কাজ করবে। আর একটা বল যেটা কাজ করবে সেটা হচ্ছে সান্দ্রতা, সান্দ্রতা সেটা হচ্ছে এইটাও কিন্তু উপর দিকে কাজ করবে। ক্লিয়ার? বোঝা গেল এত অবধি? তাহলে যখন একটা বস্তুকে যদি কোনো একটা তরল মাধ্যমের মধ্যে যদি ফেলা হয় তাহলে বস্তুটার উপরে তখন তিনটে বল কাজ করে, তিনটে বল কি কি এবং কোন দিকে ওর দিক সেটা আমরা বুঝতে পারলাম। এবার বস্তুটা দেখো যখন নিচে পড়ছে তখন বস্তুটার এই যে চারপাশে, বস্তুটার চারপাশে তো এই তরল মাধ্যমটা রয়েছে এবং ও কি করছে আসঞ্জন বলের জন্য ওই মাধ্যমটা সহ ও নিচের দিকে আস্তে আস্তে নামছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি হবে? তাহলে বস্তুটার উপর একটা সান্দ্রতা যে বলটা সেটা উপর দিকে কাজ করবে। এই বস্তুটার বেগটা যত নিচের দিকে পড়বে ওর বেগটা তত বৃদ্ধি পাবে, আর বেগ যত বৃদ্ধি পাবে ওর উপর দিকে সান্দ্রতাজনিত বলটাও তত বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এবং তাহলে এখানে যে আমাদের বলগুলো কাজ করছে সেটা আমি কি বুঝলাম, যে একটা বল শুধু নিম্নমুখী, বাকি দুটো বল কিন্তু ঊর্ধ্বমুখী। এইবার যত দিকে নিচে নামতে যাবে এই এফবি মানে প্লবতা বলটা তো একই থাকছে, কিন্তু সান্দ্রতা বলটা ততটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পেতে পেতে একসময় দেখা যাবে এই দুটো বলের সমষ্টি এই বস্তুর ওজনের সাথে সমান হয়ে যাচ্ছে। তার মানে এই W ইকুয়াল টু আমাদের এই জায়গাটা হয়ে যাবে FB প্লাস FV। ক্লিয়ার? যখন বস্তুর ওজন এই নিম্নমুখী যে বলটা সেটা এই প্লবতা এবং সান্দ্রতার সমষ্টি বলের সাথে সমান হয়ে যাবে, তখন বস্তুর উপরে লব্ধি বল কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, মানে কার্যকর বল শূন্য হয়ে যাবে। তখন বস্তুটি একটা স্থির বেগ নিয়ে নিচের দিকে নামবে। এই যে স্থির বেগ নিয়ে বস্তুটি যে নিচের দিকে নামছে এই বেগটাকে আমরা বলি প্রান্তীয় বেগ। তাহলে আমার সঙ্গে কোশ্চেন আছে যে প্রান্তীয় বেগ কাকে বলে? বলবো কোন সান্দ্র প্রবাহীর মধ্য দিয়ে পতনশীল কোনো বস্তু যে সর্বোচ্চ স্থির বেগে তোমার পড়তে থাকে তাকে আমরা বলবো কি বলবো? তাকে প্রান্তীয় বেগ। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এইবারে দেখো এই প্রান্তীয় বেগের একটু রাশিমালাটা আমি একটু করে নিই, যদিও এটা তোমাদের সিলেবাসের মধ্যে সেরকম ভাবে নেই, তবু একটু বলি। এখানে আমি যে বস্তুটা নিচের দিকে পড়ছিল সেই বস্তুটার ব্যাসার্ধ ধরে নিয়েছিলাম কি? আর ধরে নিয়েছিলাম স্মল আর, ব্যাসার্ধ বস্তুটার ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছিলাম আর। ঠিক? তাহলে বস্তুটার ওজন কত হবে? ওজন মানে হচ্ছে 4π/3πr³। এটা কি হলো? এটা হচ্ছে যেহেতু গোলাকার বস্তু তার আয়তন, আয়তনকে যদি আমি বস্তুটির তোমার ঘনত্ব দিয়ে যদি আমি গুণ করে দিই, ঘনত্ব ধরলাম এইটা বস্তুর ঘনত্ব, আমি লিখে নিই বস্তুর ঘনত্ব মনে করো রো। ঠিক? তাহলে আয়তন ইনটু ঘনত্ব কি হবে? ভর। এবং তাকে যদি জি দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে? ভর ইনটু জি, তার মানে হয়ে গেল এটা ওজন। তার মানে W ইকুয়াল টু দিস। ক্লিয়ার? এতটুকু একদম বোঝা গেছে আশা করি। ইকুয়াল টু FB, বিটা কি বলেছিলাম? FB টা হচ্ছে প্লবতা। ঠিক? তাহলে এই প্লবতার মানটা কত হবে? প্লবতার মান হবে 4π/3πr³ সিগমা ইনটু জি। এই যে সিগমা লিখলাম, এই সিগমাটা কি? সেটা হচ্ছে ওই প্রবাহীর ঘনত্ব, মানে ওই তরলটার ঘনত্ব, সেটাকে আমরা সিগমা ধরে নিলাম। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে প্লবতা। আর এই ভিটা কি বললাম? সান্দ্রতাজনিত বল। স্টোকসের সূত্র থেকে পাওয়া যায় যে যদি মনে করো কোনো একটা আর ব্যাসার্ধের যদি গোলককে যদি ইটা সান্দ্রতাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমের মধ্য দিয়ে যদি সে পড়ে, তাহলে যে স্টোকসের সূত্র অনুযায়ী এই সান্দ্রতার যে মানটা সেই মানটা কত হয়? সেটা হয় 6π/r⁻V। ক্লিয়ার? এই জায়গাটা বোঝা গেছে? এটা আমি এক্সপ্রেশনের মধ্যে গেলাম না, এটা তোমাদের এক্সপ্রেশনের মধ্যে নেই, আমি সেজন্য আর এই ব্যাপারটা গেলাম না। যেখানে কি বললাম যে এটা হচ্ছে সান্দ্রতাঙ্ক আর হচ্ছে ওই যে গোলকটা পড়ছে তার যে ব্যাসার্ধ, আর এই স্মল ভি যেটা বললাম সেটা হচ্ছে প্রান্তীয় বেগের মান। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশনস করি তাহলে কি আসবে দেখো 6π/r⁻V ইকুয়াল টু এই দুটোর মাইনাস 4/3πr³ রো মাইনাস সিগমা ইনটু জি। তাহলে এখান থেকে ক্যালকুলেশনস করি, আমি আর ক্যালকুলেশনস করে দেখাচ্ছি না। এটা আসছে 2/9 রো মাইনাস সিগমা ইনটু জি বাই ইটা। ক্লিয়ার? এই জায়গাটা বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে প্রান্তীয় বেগের মান।
এটা তোমরা যখন আবার ক্লাস 11-এ পড়বে তখন এই ডিটেলস পড়বে, আমি জাস্ট তোমাদেরকে এক্সপ্রেশনসটা দেয়া থাকলাম। তাহলে এখান থেকে কতগুলো কোশ্চেন্স আছে যে প্রান্তীয় বেগের মানটা কোন কোন জিনিসের উপর নির্ভর করে, এটার জন্য মুখস্থ করে রাখার কোনো প্রয়োজন নেই। তুমি তো দেখো প্রান্তীয় বেগের মানটা কার উপর নির্ভর করছে, এটা ভি যদি প্রান্তীয় বেগ হয় আর এর উপর নির্ভর করছে। আর কি ছিল না ব্যাসার্ধ ছিল, তাহলে এই আরটা মানটা যত বেশি হবে, ব্যাসার্ধটা যত বেশি হবে বস্তুর আকারটা তত বাড়বে। তাহলে কিসের উপর নির্ভর করলো, এক হচ্ছে বস্তুর আকারের উপর নির্ভর করে, এইভাবে মনে রাখবে বস্তুর আকারের উপর নির্ভর করে। ক্লিয়ার, নির্ভর আকারের উপর। 2 নম্বর কি ডিপেন্ড করছে দেখো, এখানে তুমি দেখছো যে ইটা প্রান্তীয় বেগটা ইটার সাথে কিভাবে নির্ভরশীল না ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে ইটা মানে সান্দ্রতাঙ্ক যত বেশি হবে প্রান্তীয় বেগ তত কি হবে, কম হবে। তাহলে সান্দ্রতাঙ্ক বেশি হলে ভি মানে প্রান্তীয় বেগ কম হবে। ঠিক আছে, বোঝা গেল? নিজের মতো করে লিখে নেবে, আমি শুধু জাস্ট যেগুলো ধরে নিচ্ছি। আবার দেখো রো এর মানটা যত বেশি হবে, রো কি ছিল না বস্তুটার ঘনত্ব। তাহলে বস্তুর ঘনত্ব মানে বস্তুর যে উপাদানের ঘনত্ব, বস্তুর উপাদানের ঘনত্ব বেশি হলে এই প্রান্তীয় বেগটা বেশি হবে, ভি বেশি হবে। ক্লিয়ার, বোঝা গেছে এই জায়গাটা? আর কার উপর ডিপেন্ড করছে, আর দেখো এই সিগমাটার উপর ডিপেন্ড করছে। সিগমাটা কি ছিল, তরলের ঘনত্ব। তাহলে তরলের ঘনত্ব যদি বাড়ে মানে তরলের ঘনত্ব যদি বেশি হয় তাহলে কি হবে, ভি কম হবে। দেখো বুঝে নাও, এখানে কম হবে। এই ভি এর মানটা, এই সিগমা মানটা যত বেশি হবে তত ভি এর মানটা কম হবে। তাহলে এইগুলো সান্দ্রতাঙ্ক, এই সমস্ত ব্যাপারগুলোর উপরে এই প্রান্তীয় বেগটা নির্ভর করে। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এইবার আমরা একটু লাস্ট একবার পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে প্রবাহের হার। এত যদি বোঝা গেছে নিশ্চয়ই, না বোঝা গেলে তুমি একটু পজ করে দেখে নিও। আমি কিন্তু চেষ্টা করেছি যে তোমার সমস্ত জিনিসগুলোকে ডিসকাশনস করার। আমি এবার যেটা বললাম তরল প্রবাহের হার, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তরল প্রবাহের হার মানে সময়ের সাথে সাথে তার যেটা পরিবর্তন সেটাকে আমরা জেনারেলি হার বলি। যেমন ধরো আমি এখানে বলি যে একটা নল রয়েছে, এরকম নল, এবং সেই নলের ধরো প্রস্থচ্ছেদ হচ্ছে আলফা। নলের প্রস্থচ্ছেদ হচ্ছে মনে করো আলফা। এই নলের মধ্যে দিয়ে মনে করো ভি বেগে একটা তরল প্রবাহ হচ্ছে। তাহলে বেগ, তরলের বেগ আমি ধরে নিলাম, তরলের যে বেগ সেটা ধরে নিলাম ভি। ক্লিয়ার? আমার তরল প্রবাহের হার নির্ণয় করতে হবে। তাহলে আমি কি বলবো, নলের কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তরল প্রবাহিত হয় তাকে তরল প্রবাহের হার বললাম। হার বলতে গেলে তোমরা বুঝে নেবে যে সময়ের সাথে সাথে ওর যে পরিবর্তন সেটা। তাহলে এখানে আয়তনের পরিবর্তন হবে। তাহলে কি বললাম, আলফা প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন নলের মধ্যে দিয়ে ভি বেগে কোনো একটা তরলের যে প্রতি সেকেন্ডে ওর যে পরিবর্তন আমরা যে আয়তনে তরল প্রবাহিত হয় তাকে আমরা বলবো তরল প্রবাহের হার। তাহলে আমি এই আলফা প্রস্থচ্ছেদ বিশিষ্ট এবং ভি ওর বেগ বিশিষ্ট যদি এর ক্ষেত্রে যে একটা তরল চোঙ যদি আমরা কল্পনা করি, তাহলে সেই তরল চোঙের আয়তন কত হবে একটু দেখে নিই। তরল চোঙের আয়তন সেটা কত হবে, আলফা ইন্টু ভি। কেন আলফা ইন্টু ভি? আলফাটা হচ্ছে ক্ষেত্রফল আর ভি মানে হচ্ছে প্রতি সেকেন্ডে ও যে পথটা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে ভি আর প্রস্থচ্ছেদ হচ্ছে আলফা। তাহলে আমি যদি ওর ক্ষেত্রফলকে আমি যদি ওর উচ্চতা দিয়ে গুণ করে দিই তাহলে সেটা আমার আয়তন পেয়ে যাবো। তার মানে তরল চোঙের আয়তন হচ্ছে আলফা ভি। এই আলফা ভিটাই হচ্ছে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন। বোঝা গেল? এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তরলের আয়তন। ক্লিয়ার? তাহলে এই প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের ভর কত হবে? প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের ভর কিভাবে, আয়তনকে যদি আমি ওর ঘনত্ব দিয়ে গুণ করে দিই, তাহলে আলফা ভি ইন্টু রো, তাহলে সেটাই আমার চলে আসবে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের ভর। এইভাবে আমরা তরল প্রবাহের হার নির্ণয় করি। আশা করি এই ব্যাপারগুলো বোঝা গেল। আচ্ছা, এইগুলো একটু ভালোভাবে পজ করে আবার রিড করে একটু দেখে নিও, আমার মনে হয় সমস্ত জায়গাগুলোকে ক্লিয়ার হয়ে যাবে। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে পাঠাবে, আমি আবার সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।